শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের শ্রেণী কার্যক্রম সরাসরি শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারছি না বলে আমরা অনলাইনে আমাদের শ্রেণী কার্যক্রম বা পাঠদান অব্যাহত রেখেছি। তারই অংশ হিসাবে আজকে আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমার এই প্রেজেন্টেশন। আমরা আজকে আলোচনা করব সম্ভাবনা নিয়ে, সম্ভাবনা, প্রবাবিলিটি। সম্ভাবনার উপরে আমি আরও একটি প্রেজেন্টেশন তোমাদের উদ্দেশ্যে দিয়েছি কন্টেন্টস তৈরি করে। ওই প্রেজেন্টেশনে ছিল কিছু জ্ঞানমূলক প্রশ্ন। আজকে আমরা আলোচনা করব সম্ভাবনা কি এবং তার উপরে ভিত্তি করে আমরা একটি অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব। তাহলে আসো আমরা প্রথমে জানব সম্ভাবনা কি, প্রবাবিলিটি। সম্ভাবনা, আমি তোমাদেরকে বলছি তোমরা এখনই মেইন বইটা এবং খাতা কলম নিয়ে বসো। মেইন বইয়ের 21 পৃষ্ঠা আমরা সম্ভাবনা সম্পর্কে আজকে জানবো। মেইন বইয়ের 21 পৃষ্ঠাতে আছে, দেখো, সম্ভাবনার গাণিতিক, আরোহী ও স্বতঃসিদ্ধ ভিত্তিক সংজ্ঞা। তাহলে সম্ভাবনার একাধিক সংজ্ঞা আছে। মূলত সম্ভাবনার নির্দিষ্ট কোনো সংজ্ঞা অদ্যাবধি পাওয়া যায়নি। তবে আজ পর্যন্ত বিভিন্ন পরিসংখ্যানবিদের সম্ভাবনা তথ্য এবং বিভিন্ন সংজ্ঞা পর্যালোচনা করলে আমরা সম্ভাবনাটাকে 3টা সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে সম্ভাবনার অবরোহী সম্ভাবনা, আরোহী সম্ভাবনা, আর একটি হচ্ছে সম্ভাবনার স্বতঃসিদ্ধ সম্ভাবনা। তাহলে 3টি সংজ্ঞাই আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম যে সম্ভাবনাটা, সেটা অর্থাৎ পরীক্ষায় যদি আসে শুধু সম্ভাবনা কি, তাহলে আমরা অবরোহী যে সংজ্ঞাটা আছে, অবরোহী, সেটাকে অবশ্য সম্ভাবনার গাণিতিক সংজ্ঞা বলে। অবরোহী সংজ্ঞাটা, সেটা আমরা এখন একটু আলোচনা করব। আমি আগে একটু ধারণা দিই। সম্ভাবনা মানে হচ্ছে কোনো ঘটনা ঘটা বা না ঘটা গাণিতিক নিশ্চয়তার পরিমাপকে সম্ভাবনা বলে। অর্থাৎ একটি ঘটনা ঘটবে কি ঘটবে না, এটার যে গাণিতিক যে নিশ্চয়তার পরিমাপ, সেটাকে সম্ভাবনা বলছে। এটা হচ্ছে সাধারণ ভাষায়। আর আমরা যদি একটু সুন্দর করে সংজ্ঞাটা বলি, তাহলে সংজ্ঞাটা হবে কি, কোনো আমরা ঘটনার সংজ্ঞা আগেই পড়েছি, ঘটনা জ্ঞানমূলক প্রশ্ন, ঘটনা। তাহলে কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যা এবং নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যার অনুপাতকে সম্ভাবনা বলে। আর একটু সহজ ভাষায় বলতে পারো, কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যাকে নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে সম্ভাবনা বলে। আমি একটি চিত্র দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো, একটি চিত্র দেখা যাচ্ছে। চিত্র, এই চিত্রে একটি নমুনা ক্ষেত্র এস, এই যে আয়তাকার একটি চতুর্ভুজ আকৃতির একটা চিত্র, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করে আমরা আগেই জেনেছি, এটা স্যাম্পল স্পেস নমুনা ক্ষেত্র। এই নমুনা ক্ষেত্রের অন্তর্গত একটি ঘটনা, যেটাকে আমরা গোলাকার বা বৃত্তাকার একটা রেখার মাধ্যমে বোঝালাম। তাহলে কোন নমুনা ক্ষেত্র এস এর অন্তর্গত একটি ঘটনা, আর নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা, মানে নমুনা ক্ষেত্রটার মধ্যে মোট উপাদান সংখ্যা আছে কয়টি, n সংখ্যক, আর ঘটনার অনুকূলে উপাদান সংখ্যা আছে m সংখ্যক। তাহলে এবার সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞা অনুযায়ী সম্ভাবনা ইকুয়াল টু হচ্ছে কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রে মোট উপাদান সংখ্যা, মানে কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যা এবং নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যার অনুপাত। তাহলে উপরে থাকবে ঘটনার অনুকূল উপাদান সংখ্যা, নিচে হচ্ছে নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা। তাহলে নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা কত, n নিচে, আর কোন ঘটনার অনুকূল উপাদান সংখ্যা, এখানে প্রবাবিলিটি অফ a বললাম কেন, ঘটনার সম্ভাবনা। তাহলে ঘটনার অনুকূল উপাদান সংখ্যা হচ্ছে m ভাগ, আর নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা n। তাহলে প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু কি হবে, m/n। তাহলে আমি আবার বলি, এটা হচ্ছে
সিম্পলি যদি সম্ভাবনা আসে এটা, আর যদি সম্ভাবনার অবরোহী সংজ্ঞা দেওয়া বা গাণিতিক সংজ্ঞা দেওয়া তাহলে এটা, অর্থাৎ সম্ভাবনার গাণিতিক সংজ্ঞাটাই মূলত সম্ভাবনার সংজ্ঞা। তাহলে সিম্পল আমরা এই অধ্যায়ে যে গাণিতিক সমস্যাগুলো করব সেটা এই সূত্র দিয়ে করব, অর্থাৎ সম্ভাবনার অবরোহী বা গাণিতিক সংজ্ঞাটি হচ্ছে সম্ভাবনার মূল সংজ্ঞা। অর্থাৎ নমুনা ক্ষেত্রের উপাদান সংখ্যা যদি সীমিত হয় আর নমুনা ক্ষেত্রের উপাদান সংখ্যা যদি অসীম হয় তখন এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না, তখন আরোহী সংজ্ঞা অনুযায়ী আমরা এটা করতে পারবো। আর এই সম্ভাবনার যে অবরোহী বা গাণিতিক সংজ্ঞাটি দিয়েছেন জেমস বার্নুলি এবং ল্যাপ্লাস, তারা উভয় মিলে এই সংজ্ঞাটি দিয়েছেন। তাহলে আমি আবার বলি সম্ভাবনা কি। যদি পরীক্ষা আসে সম্ভাবনা কি, তোমরা লিখবা কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যা এবং নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যার অনুপাতকে সম্ভাবনা বলে। আর যদি পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন আসে সম্ভাবনা বলতে কি বোঝো, তাহলে তোমরা কি করবে, সংজ্ঞা দিবে প্রথমে, তারপরে এই ব্যাখ্যাটা দিবে। তাহলে তোমরা দুইয়ে অনুধাবনমূলক প্রশ্ন তোমরা জানো 2 নম্বরে 2-এ 2 পাবা, অর্থাৎ ব্যাখ্যা সহ দিতে হবে তখন। এখন চলো আমরা আজকে একটি অনুধাবনমূলক প্রশ্ন শিখবো। এখন তোমরা বইয়ের 40 পৃষ্ঠা খুলো। বইয়ের 40 পৃষ্ঠায় উদাহরণ বা উপপাদ্য 1 লেখা আছে। উপপাদ্য 1 বইয়ের 40 পৃষ্ঠা খুলো, দেখবে তোমরা বইয়ে লেখা আছে উপপাদ্য 1। এখানে প্রশ্ন দুটো হচ্ছে কি, প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0 এবং প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1। এই দুটার অর্থ ব্যাখ্যা করব আমরা আজকে। প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0 এবং প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1 এটা কখন হয়, কিভাবে হয়, আমরা এই দুটা বিষয় আজকে মন্তব্য করব। এগুলো খুব ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন। প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0 এর অর্থ কি, অর্থাৎ a ঘটনার প্রবাবিলিটি, a ঘটনার সম্ভাবনা 0, এর মানে কি। আর একটা প্রশ্ন হলো প্রবাবিলিটি অফ a, অর্থাৎ a ঘটনার প্রবাবিলিটি সম্ভাবনা ইকুয়াল টু 1 এটা কখন হয়। তো আমরা আগেই জেনেছি অসম্ভব ঘটনার সম্ভাবনার মান 0, তাহলে যার সম্ভাবনা 0 সেই ঘটনাটি অসম্ভব ঘটনা। তো এখানে অসম্ভব ঘটনা কখন হয় এটা আমরা ব্যাখ্যাতে শিখব। আর এইটা শিখব কি, প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1, 1 মানে সম্ভাবনার সর্বোচ্চ মান। তাহলে সম্ভাবনার সর্বোচ্চ মান 1 কখন হয়, যদি ঘটনাটি নিশ্চিত ঘটনা হয়, অর্থাৎ নমুনা ক্ষেত্রে যতগুলো উপাদান আছে এবং ওই ঘটনার অনুকূলেও যদি ঠিক ততগুলো উপাদান থাকে তাহলে সেই ঘটনাকে নিশ্চিত ঘটনা বলে। আর নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান 1, সেটা হচ্ছে জ্ঞান। আমরা এটার ব্যাখ্যাতে আমরা প্রথমে জ্ঞান দেব, অর্থাৎ এই ঘটনাটা অসম্ভব ঘটনার সম্ভাবনার মান 0 আর নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হচ্ছে 1। আমরা এখন একটু ব্যাখ্যা করি, দেখো তোমরা বইয়ে এগুলো আছে। আমরা শুরুতে একটি ব্যঞ্চিত্র আঁকি। এই একটা ব্যঞ্চিত্র আঁকলাম, ব্যঞ্চিত্রটাতে দেখা যায় একটা নমুনা ক্ষেত্র S, নমুনা ক্ষেত্রের ভিতরে বা অন্তর্গত A একটি ঘটনা, নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা n আর A ঘটনার অনুকূল উপাদান সংখ্যা হচ্ছে m। এই ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি অফ A ইকুয়াল টু কি হয়, তাহলে আমরা শুরুতে একটু লিখি এই ব্যঞ্চিত্রটা থেকে আমরা কি কি পেলাম, অর্থাৎ অথবা মনে করি ধরা যাক পুরো নমুনা ক্ষেত্র ধরা যাক, অর্থাৎ ঠিক এই ব্যঞ্চিত্রটা অনুযায়ী লিখবা কোন নমুনা ক্ষেত্র S এর অন্তর্গত A একটি ঘটনা। কোন নমুনা ক্ষেত্র S এর অন্তর্গত A একটি ঘটনা। তারপরে দেখো নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা,
নমুনা ক্ষেত্রে মোট উপাদান সংখ্যা কত, n। এই যেটা নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা n, আর এই ঘটনার অনুকূল উপাদান সংখ্যা কত, m। এইটা আমরা লিখলাম এবং সেই অনুযায়ী সুতরাং প্রবাবিলিটি অফ a কি হয়, আমরা একটু আগে শিখলাম m/n, অর্থাৎ অনুকূল উপাদান সংখ্যা বা মোট উপাদান সংখ্যা। আবার বলি, দেখো শুরুতে একটা ব্যঞ্চিত্র লিখবা। ব্যঞ্চিত্রটা কি, নমুনা ক্ষেত্র S আয়তাকার, S এর অন্তর্গত এর ভিতরে a একটি ঘটনা। আর আমরা ধরে নিলাম, সাধারণত এটাই ধরা হয়, নমুনা ক্ষেত্রে মোট উপাদান সংখ্যাকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়, আর কোন ঘটনার অনুকূল উপাদান সংখ্যাকে ছোট হাতের m দ্বারা প্রকাশ করা হয়। তো নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা n আর এ ঘটনার অনুকূল উপাদান সংখ্যা m, এইটাই এখানে লিখছি। দেখো ধরা যাক কোন নমুনা ক্ষেত্র S এর অন্তর্গত a একটি ঘটনা, আর নমুনা ক্ষেত্রে অনেকে ব্র্যাকেটে s লেখে, হ্যাঁ লিখতে পারো। নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা n, আর এই ঘটনাটা a না হয় যদি তুমি b ধরতে, অবশ্যই যদিও পরীক্ষায় প্রবাবিলিটি অফ a থাকে তাহলে তো a ধরতেই হবে। তাহলে এই ঘটনার অনুকূল উপাদান সংখ্যা m, সংজ্ঞা অনুযায়ী প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু কি হয়, m/n। এটা লেখা। এখন আমরা আসো ব্যাখ্যাতে যাই। এখন প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0, এটা তারা দেওয়া প্রশ্নে আছে, এটা উদ্দীপক ইয়েতে আছে, প্রশ্নতে আছে প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0 এর অর্থ ব্যাখ্যা করব আমরা এখন। এখন প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু, আমি একটু আগে যে ব্যঞ্চিত্রের ব্যাখ্যা অনুযায়ী আমরা প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু কি পেয়েছিলাম, m/n। তার মানে প্রবাবিলিটি অফ a অর্থাৎ a ঘটনার সম্ভাবনা কত, m/n। তাহলে আমরা প্রবাবিলিটি অফ a এর জায়গায় আমরা লিখতে পারি m/n ইকুয়াল টু 0। এবার যদি আমরা একটু কোনাকুনি গুণ করি, আর গুণন করো, তাহলে কি দাঁড়াচ্ছে, m ইকুয়াল টু 0। তাহলে যখন প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0 হয়, ঠিক তখন আমরা কি পাই, m ইকুয়াল টু 0। তাহলে m কি, m হচ্ছে কোন ঘটনার অনুকূল উপাদান সংখ্যা। তাহলে কোন ঘটনার অনুকূল উপাদান সংখ্যা যদি 0 হয়, অর্থাৎ m ইকুয়াল টু যদি 0 হয়, তখনই ওই ঘটনার সম্ভাবনার মান 0 হবে। তাহলে কোন ঘটনার অনুকূল উপাদান সংখ্যা 0 হয়, ওই ঘটনাটা কি, অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনার অনুকূলে কোনো উপাদান থাকে না। তাই অর্থাৎ অসম্ভব ঘটনার ক্ষেত্রেই প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, সুতরাং এই ঘটনাটি একটি অসম্ভব ঘটনা। সুতরাং এই ঘটনাটি একটি অসম্ভব ঘটনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0 কখন হয়, যখন ওই ঘটনার অনুকূলে কোনো উপাদান না থাকে। আমরা দেখছি এটা প্রবাবিলিটি a ইকুয়াল টু 0, আর প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু কত হয় আমরা একটু আগে দেখালাম। এটা ব্যঞ্চিত্র একে প্রবাবিলিটি অফ a মানে হচ্ছে m/n। তাহলে m/n ইকুয়াল টু যদি 0 হয়, তো কোনাকুনি গুণ করলে আমরা কি পাই, m ইকুয়াল টু 0। m মানে কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যা। তো কোনো ঘটনার অনুকূল উপাদানে যদি কোনো উপাদান না থাকে, তখন সেই ঘটনাটি হচ্ছে অসম্ভব ঘটনা। অতএব এই ঘটনাটি একটি অসম্ভব ঘটনা। চলো আমরা এবার ওইটা আলোচনা করি। প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1, আমি একটু এডিট করে ফেলি। প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1, আমরা এটার ব্যাখ্যা হয়ে গেল, এটা শেষ। এবার ব্যাখ্যা করব প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1 কখন হয়, বা হলে এটার অবস্থা কি হয়। প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1, চলো আমি এবার আলোচনা করি। প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1, যেটা প্রশ্নে আছে, এটা ব্যাখ্যা আমরা কি পাই। তাহলে প্রবাবিলিটি অফ a মানে কি, m/n। m/n ইকুয়াল টু 1। এখন যদি আমি একটু কোনাকুনি গুণ করি, তাহলে কি হয়, m ইকুয়াল টু n। দেখো 1 এর n গুণ করলে n,
আর এটা নিচেও মনে মনে 1 আছে, m আর 1 গুণ করলে m ইকুয়াল টু n পাওয়া গেল। তাহলে m ইকুয়াল টু n মানে কি, m হচ্ছে কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যা আর n হচ্ছে ওই নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা। তাহলে নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা এবং ওই ঘটনার অনুকূল উপাদানের সংখ্যা যদি ইকুয়াল হয়, অর্থাৎ নমুনা ক্ষেত্রে যতগুলো উপাদান আছে ওই ঘটনার মধ্যেও ঠিক ততগুলো উপাদানই আছে, তাহলে এই জাতীয় ঘটনাকে কি ঘটনা বলে আমরা আগেই জেনেছি, নিশ্চিত ঘটনা। নমুনা ক্ষেত্রের সবগুলো উপাদান যদি কোনো ঘটনায় ঘটে তখন ওই ঘটনাকে নিশ্চিত ঘটনা বলে। তাহলে m ইকুয়াল টু 1 এটা শর্তই হচ্ছে নিশ্চিত ঘটনা শর্ত। অতএব সুতরাং এই ঘটনাটি একটি কি ঘটনা হবে বলতো দেখি, নিশ্চিত ঘটনা। তাইলে আজকে আমরা কি কি শিখলাম? প্রথমে জানলাম সম্ভাবনা কি। সম্ভাবনা নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। এই আমরা এই পর্যন্ত সপ্তদশ শতাব্দী থেকে আজ অদ্যাবধি যতগুলো সংজ্ঞা সম্ভাবনার বিভিন্ন পরিসংখ্যানবিদের সংজ্ঞা পর্যালোচনা করলে দেখা যায় সম্ভাবনা নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই, তবে তাদের বিভিন্ন সংজ্ঞাগুলোকে 3টি ভাগে পরিসংখ্যানবিদরা ভাগ করেছেন। তার মধ্যে গাণিতিক বা অবরোহী, আরেকটা আরোহী, আর একটা স্বতঃসিদ্ধ। তাহলে আমরা অবরোহী বা গাণিতিক সংজ্ঞাটাই বেশি আলোচনা করব। এই অধ্যায়ের সবগুলো গাণিতিক সমস্যা আমরা এই সূত্রের সাহায্যে করব। তাহলে সম্ভাবনার যে সিম্পলি সংজ্ঞা সেটা হচ্ছে কি, কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যা এবং নমুনা ক্ষেত্রে মোট উপাদান সংখ্যার অনুপাতকে সম্ভাবনা বলে। তারপরে আমরা শিখলাম আজকে একটা উপপাদ্য বা অনুধাবনমূলক প্রশ্ন, প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0 এর অর্থ ব্যাখ্যা করো, এটা একটা প্রশ্ন হতে পারে। আবার প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1 এর অর্থ ব্যাখ্যা করো, আবার এটা আরেকটা প্রশ্ন হতে পারে। তাহলে প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0 কখন হয়? যখন ঘটনাটি অসম্ভব ঘটনা হয় তখন এর সম্ভাবনার মান 0 হয়। প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1 কখন হয়? যখন ঘটনাটি নিশ্চিত ঘটনা হয় তখনই এর সম্ভাবনার মান 1 হয়। তাহলে আজকে আমরা শিখলাম একটি জ্ঞানমূলক প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনুধাবন সম্ভাবনা কি, আর একটা অনুধাবনমূলক প্রশ্ন প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0 এর অর্থ ব্যাখ্যা করো, অর্থাৎ আর প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1 এর অর্থ ব্যাখ্যা করো। তোমরা তোমাদের একটা বাড়ির কাজ দেই, তোমরা হোমওয়ার্ক করবে। জ্ঞানমূলক প্রশ্ন, সম্ভাবনা কি? তারপরে সম্ভাবনার আরোহী সংজ্ঞাটি দেখো, অবরোহী সংজ্ঞাটি দেখো। এই দুটা সংজ্ঞা তোমরা বই থেকে লিখবা। আর একটা প্রশ্ন হচ্ছে প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 0 এর অর্থ ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন হচ্ছে প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1 এর অর্থ ব্যাখ্যা করো। তাহলে এই 3টা প্রশ্ন তোমরা শিখে খাতায় লিখবে। আমি পরবর্তী সময়ে আমরা যখন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করব তখন আমরা এই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমাদের কাছ থেকে দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। দেশের করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাচ্ছে। আমরা অযথা বিনা কারণে ঘর থেকে বের হব না, বাসায় থাকবো, ঘরে থাকবো, হ্যাঁ, সাবধানে থাকবো। প্রয়োজনে বের হলেও মাস্ক পরিধান করে বের হব, হ্যান্ড স্যানিটাইজার হাতে রাখবো, বাসায় ঢুকে জামা কাপড়গুলো সাবান দিয়ে ধুয়ে ফেলবো এবং নিয়মিত হাত ধোবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।